যে 4 কোটি ফ্যামিলিকে আমরা এই ফ্যামিলি কার্ডের আন্ডারে আনতে চাচ্ছি, সেখানে কিন্তু নারীদেরকে আমরা মিন করেছি। আমরা কিন্তু স্বজনপ্রীতি এবং পরিবারতন্ত্রের বিরুদ্ধে মোটামুটি একটা যুদ্ধ ঘোষণা করে ফেলেছি। যে কোনো কিছু নিয়ে মাস্টারি করার একটা চেষ্টা করতে পারি। 5ই আগস্টের পর যখন রিপোর্ট দিয়েছে তাতে দেখা গিয়েছে যে পশুর নদীতে মার্কারি পলিউশনের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে 10 গুণের চেয়েও বেশি। আমি চায়নাতে দেখে এসেছি, সোলার প্লান্টের অনুমোদন দিয়েছে এগ্রিকালচার মিনিস্ট্রি, নট পাওয়ার মিনিস্ট্রি। ইন্ডাস্ট্রি বলে তাদের নিজেদের স্বার্থে, এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের দুর্নীতি অথবা তাদের ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রির সাথে গোষ্ঠী স্বার্থ থাকার কারণে এই রেটরিকটা তারাও বলে যে বাংলাদেশে কৃষি প্রধান দেশ, আমাদের সব কৃষি জমি, মানুষ বেশি, জায়গা নেই, রিনিউয়েবল এনার্জি করা যাবে না। এটা একটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা এবং বানোয়াট ধাপাবাজি। আমি চায়নাতে দেখে এসেছি, সোলার প্লান্টের অনুমোদন দিয়েছে এগ্রিকালচার মিনিস্ট্রি, নট পাওয়ার মিনিস্ট্রি। কারণ ওই সোলার প্লান্ট থেকে যে এগ্রিকালচারের প্রোডাক্ট আসে তার ইকোনমিক ভ্যালু তার সোলার প্রোডাকশনের চেয়ে বেশি। আমাদের একটা কমন জিনিস বুঝলেই হবে যে ফসিল ফুয়েল হচ্ছে কমোডিটি, এটা লিমিটেড, এটা যতই পূর্বে ততই শেষ হবে, যত পূর্বে পৃথিবী এবং মানুষের জন্য তত বিপদ বাড়বে। আর রিনিউয়েবল এনার্জি হচ্ছে একটা টেকনোলজি, এবং কাজে এটা দিন দিন উৎকর্ষতা পাবে, এটার দাম কমতে থাকবে, এটার অ্যাভেইলেবিলিটি হবে। এর দরকার হচ্ছে ইনোভেশন। আপনি মানুষগুলোকে সাপ্লায়ার বানাতে পারলেই সে কনজিউমার থেকে সাপ্লায়ার হয়ে যাবে। ইট রিকোয়ার্স ইউর ইন্টেলেকচুয়াল ফারসাইটিং ম্যাচুরিটি। আমাদের রাজনৈতিক দলগুলির সেই ম্যাচুরিটি আসুক, সেই আশাবাদ করে আবার সময় নাই, সেই জন্য শেষ করছি। 300 আসনে নির্বাচন করবে এনসিপির পক্ষ থেকে, সেখানে 125 জনের মধ্যে 14 জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এটা কিন্তু মোর দেন 10% আই থিঙ্ক। এত বেশি সংখ্যক নারী কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই মনোনয়ন দেয়নি এখন পর্যন্ত। তো আমরা কিন্তু আমাদের যে কমিটমেন্টটা আছে, এবং জুলাই সনদেও যে কমিটমেন্টটা সকল রাজনৈতিক দলের আছে যে অ্যাবাভ 5%-এর দিকে আমাদের নারী মনোনয়নকে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু শুধুমাত্র এনসিপি সেটা পালন করেছিল। এবং এখনো যখন আমাদের একটা জোট গঠন হলো, আমরা 30টি আসনে নির্বাচন করছি নিজস্ব প্রতীকে, শাপলাকলি প্রতীকে, সেখানেও 30 জনের মধ্যে 2 জন নারীকে মনোনয়ন দেওয়া আছে, ঢাকা 19 এবং 20, সেটিও মোর দেন 5%। তো আমরা কিন্তু আমাদের এই কমিটমেন্টটা রেখেছি। অবশ্যই এখানে আরো সুযোগ আছে ইমপ্রুভমেন্টের, এবং 125 আসন মনোনয়নের মধ্যে কিন্তু একজন প্রতিবন্ধী ব্যক্তিও ছিলেন রংপুরে। তো আমরা সামনেও এই কমিটমেন্টটা ধরে রাখার চেষ্টা করব, এবং ইনশাল্লাহ আমরা যখন 300 আসনে এককভাবে নির্বাচন করব, আমরা ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে শুরু করে সব কমিউনিটিকে আমরা ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। এবং রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে বলি, আমাদের যে নারীর ক্ষমতায়ন এবং অধিকার নিয়ে যে পয়েন্টগুলো জোটের দলগুলোর দেখতে পেয়েছি যে দুর্নীতির বিরুদ্ধে আমরা একেবারে অল আউট অ্যাকশনে যাব। সুতরাং এটা যদি আমরা কমিয়ে আনতে পারি, অটোমেটিক্যালি আমরা ওই ক্ষেত্রে সফলতা অর্জন করবো সামনের ক্লাইমেট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। এবং অদক্ষতা, আপনারা আমাদের প্রত্যেকটা নেতার কথাবার্তায় দেখবেন, আমাদের সব জায়গায়, আমাদের জনসমাবেশে দেখবেন যে আমরা কিন্তু স্বজনপ্রীতি এবং পরিবারতন্ত্রের বিরুদ্ধে মোটামুটি একটা যুদ্ধ ঘোষণা করে ফেলেছি। তো আমরা যদি এই দুটো থেকে বের হয়ে এসে এবং দক্ষ জনবল নিয়োগ দিতে পারি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে, আমার মনে হয় যে কোনো টাকা বরাদ্দ দেওয়া হলে সেটা খরচ করা যাবে না, এই ধরনের সিচুয়েশন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে আর হবে না। আর আরেকজন প্রশ্ন করলেন যে আমাদের অলরেডি আমাদের ইস্তাহারে কি বলা আছে বা আমরা কতটুকু কমিট করেছি, পুরোটা তার বলা সম্ভব না। ছোট্ট করে যদি একটা লাইন উল্লেখ করতে চাই, আমাদের ইস্তাহারে স্পেসিফিক্যালি বলা আছে আমরা নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য জেন্ডার সংবেদনশীল ওয়াশ ও মাসিক স্বাস্থ্যবিধি সুবিধা শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে বাধ্যতামূলক করব। তো আরো অনেক কিছু আছে, আপনারা আমি অনুরোধ করবো যে আমাদের ইস্তেহারটা পড়বেন। তো আমরা কিন্তু এই বিষয়ে অলরেডি কমিটেড, আমরা ইস্তেহারে দিয়ে ফেলেছি। এবং রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমরা বৈচিত্র্যময় জ্বালানি মিশ্রণের একটা সম্পূর্ণ পয়েন্ট রেখেছি, সেখানে একদম বিস্তারিত বলা আছে। কিন্তু অবশ্যই সবকিছু যদি আমাদের সীমাবদ্ধতায় কভার করা সম্ভব না হয়, আমরা এই আলোচনাগুলোতে অংশ নিচ্ছি। এবং এক ভাই বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট, সেখানে বোঝা যায় যে এই আলোচনাগুলোতে কয়জন আসে বা কতটুকু প্রস্তুতি নিয়ে আসে। তো আমরা চেষ্টা করবো যে আগামীতেও আমাদের এই কমিটমেন্ট অন্তত দেখতে পাবেন আপনারা। একদম ছোট ছোট গ্রুপ করে এই কমিউনিটি গুলোতে আমি কাজ করবো। আমি মূলত এডুকেশনের মানুষ। এডুকেশনের মানুষ হওয়ার একটা সুবিধা আছে, মানে যে কোনো কিছু নিয়ে মাস্টারি করার একটা চেষ্টা করতে পারি। তো এই রিনিউয়েবল এনার্জি নিয়ে আমি আসলে নিজেই ভাবছিলাম, নিজেই কাজ করছিলাম। এখন এই প্ল্যাটফর্মটা পেয়ে আমি সত্যি সত্যি খুবই অনুপ্রাণিত বোধ করছি। একটু বড় পরিসরে যে কাজ করা উচিত, এবং জানি না, আমি বায়োগ্যাসের কথা জানি, আমি সোলার সিস্টেমের কথা জানি, বা পানির ব্যবহার করে কিভাবে, বা বাতাসকে ব্যবহার করে আমরা কিভাবে কাজ করতে পারি। তো
তো আমার ঢাকা 10 নিয়ে আমি যখন কাজ করছি, আমি আমার টিমের সঙ্গে আলাপ করেছিলাম যে এখানকার যে সমস্যা, যে গ্যাসের সংকট, এটা প্রত্যেক এলাকায় কম বেশি আছে। হাজারীবাগ, ধামনগর বা নিউ মার্কেটের ওই পেছনটা ওইসব জায়গায় বা পশ্চিম ধানগুড়িতে এর সংকটটা অনেক বেশি। আমার নিজের বাড়ি যেখানে, আমি ঢাকা 10 আসনের একটু পাশে লালমাটিয়ায়, সেটা এলাকা হিসেবে বেশ ভালোই। আমার বাড়িটা মেইন রোডে পড়বার কারণে ওটা কমার্শিয়াল এরিয়া, সেজন্য আমি টের পাই না গ্যাসের অতটা সংকট। কিন্তু একটুখানি আমার পরে রাস্তায় চলে গেলেই এই যে গ্যাস, রান্না বান্না, সারাদিনের হাহাকার। তো আমি একটা কথা বলতে শুরু করেছিলাম, শুনতে একটু গন্ধ গন্ধ লাগে, যে মানে বাড়িতে বাড়িতে আমাদের এত এনার্জি বাস্তবে চলে যাচ্ছে লিটারালি। এটা নিয়ে আমার ব্যক্তিগত ভাবনা আছে। বায়োগ্যাস প্ল্যান্টটা একটা বেশ ভালো সমাধান হতে পারে। তো নারীদের নিয়ে আমি পথসভায় যখন হাজারীবাগে কাজ করছিলাম, তখন কথাই বলছিলাম যে গ্যাসের সমস্যা কিভাবে সমাধান করতে হয়। এই সংকটে তো আসলে নারীরাই খুব বেশি করে পড়ে, বা বিশেষ করে রান্না বান্না করা বা গিয়েছেন আপনারা পোষণ নদী দিয়ে গেলে দেখবেন অনেক নারী পোষণ নদীতে মাছ ধরে। পোষণ নদীর মাছ সারা দেশের মানুষ খায়। এবং সম্প্রতি 5ই আগস্টের পরে সিজিএস কে দায়িত্ব দেওয়া হয়েছিল, যখন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বানানো হয়, তখন ডিওই যখন ছাড়পত্র দেয় বলেছিল 59টা কন্ডিশন দিয়ে, তার মধ্যে একটা ছিল যে প্রতি 6 মাসে তারা মনিটরিং রিপোর্ট পাবলিশ করবে। এটা আওয়ামী লীগ সরকারের আমলে সকল মনিটরিং রিপোর্টে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোনো দূষণের চিত্র আসতো না, কারণ তারা ম্যানিপুলেট করত। 5ই আগস্টের পর যখন রিপোর্ট দিয়েছে, তাতে দেখা গিয়েছে যে পশুর নদীতে মার্কারি পলিউশনের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে 10 গুণের চেয়েও বেশি। আজ থেকে 10 বছর আগে আপনারা গুগল করলে দেখবেন যুক্তরাষ্ট্রে 6,30,000 সন্তান সম্ভবা মা সন্তান জন্ম দিতেন মার্কারি পলিউশনের ঝুঁকিতে। মার্কারি পলিউশনের ঝুঁকিতে কোনো মা যদি থাকে, তাহলে তার সন্তানের বড় হলে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হয়। এটা আগে সায়েন্স জানতো না, বিজ্ঞানের উৎকর্ষতার সাথে সাথে তারা এটা জানছে। বাচ্চা যখন বড় হবে, চোখে কম দেখতে থাকবে, কানে কম শুনতে থাকবে। কাজেই রাজনৈতিক দলগুলোর উচিত হবে রিনিউয়েবল এনার্জি টিকেটটা যাওয়া মানুষের স্বার্থে। মানুষ যখন এগুলি বুঝতে পারবে, জানতে পারবে, তখন এগুলি যারা করেছে তাদের ঘৃণা করতে থাকবে। এখন আসেন রিনিউয়েবল এনার্জি। আমাদের দেশের অর্ধেক জনসংখ্যাকে অ্যাড্রেস করে বলা হয়েছে যে 4 কোটি ফ্যামিলিকে আমরা এই ফ্যামিলি কার্ডের আন্ডারে আনতে চাচ্ছি। সেখানে কিন্তু নারীদেরকে আমরা মিন করেছি। নারী যেই পরিবারের, প্রত্যেকটা পরিবারের নারীর হাতে আমরা এই ফ্যামিলি কার্ডটা দিতে চাই, যেন তারা স্বাবলম্বী হন, যেন তাদের আমাদের যে মান সম্মান মর্যাদা সেটা পরিবারে যেমন আছে, সমাজেও প্রয়োজন। সেটা নিয়ে যেমন পার্থক্যে উপনীত হলেও আপনারা দেখেছেন যে ছেলের বউ কিংবা মেয়ে, আমাদের যেগুলো এভরিডে সমস্যা, সেখানে মা যেন উনি তার মতন ওনার টাকায় উনি সুন্দর করে একটু থাকতে পারেন পরবর্তীতে। এইভাবেই তারা নারীর ক্ষমতায়ন বললে তো ওখানে আপনার বহু কিছু আসে। 1 নম্বর অর্থনৈতিক মুক্তি, কর্ম পরিধি আছে। তারপরে আমাদের রাষ্ট্রীয় যে বাজেট, সেখানে নারীদের বেলায় সেভাবে বলা নেই। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব বলে মনে করছি। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।